অন্য দেশের সরকার বদলে মার্কিন নীতির সমাপ্তি হয়েছে। গতকাল একথা বলেছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। একথা শোনার পর বাংলাদেশের একাধিক ব্যক্তিবর্গ অনেক লাফালাফি করতেছেন, এইটা হবে ওইটা হবে, বাংলাদেশ থেকে ইউনূসের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। ভাই একটু ধীরে, একটু আস্তে, একটু ধীরে লাফান, আস্তে হাঁটেন, নয়তো পরে গিয়ে মুখ নাক পা ভেঙে যাবে, একদম ভচকায় যাবে। আমেরিকার মুখোশ এবং এশিয়ার জাগরণ, এটা নিয়ে ছোট্ট একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে দেই। মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা, ইউএসএ, হোয়াট এভার, আমেরিকা কখনো নিছক সত্য কথা কখনোই বলবে না, কোনোদিনও না। তারা যখন কাউকে আই লাভ ইউ বলবে, তখন বুঝে নেবেন এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে, গভীর কোনো স্বার্থ আছে, কিংবা সূক্ষ্ম কোনো একটা কুটচাল নিশ্চয় আছে। এইটা মার্কিনীদের বৈশিষ্ট্য। এই জন্য মানুষ বলে না, পৃথিবীতে মার্কিনীরা যাদের বন্ধু তাদের নতুন করে আর শত্রুর প্রয়োজন হয় না। ঠিক এই ক্ষেত্রে সেম, আই লাভ ইউ বললেই একদম ভালোবাসা দিয়ে বুকে টেনে নেবেন আর বুকে ছুরি খাবেন না, এটা ভুল। তাদের প্রতিটি গোপন নথি প্রকাশের পেছনেও বিশেষ পরিকল্পিত উদ্দেশ্য থাকে। মানে তারা যে বিভিন্ন সময় বিভিন্ন দেশের রেজিম চেঞ্জের নথি প্রকাশ করে, যেমনটা 70-এর দশকে কিছু নথি প্রকাশ করেছিল পৃথিবীকে একটি নির্দিষ্ট বার্তা দেওয়ার জন্য। এটা কোনো স্বচ্ছতা ছিল না, বা তারা স্বচ্ছতা নিয়ে এগুলা প্রকাশ করে না। এই পুরো খেলাটাই কৌশল। বাংলাদেশের রেজিম চেঞ্জে কত বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বা খরচ করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প এটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, প্রকাশ করেছিল। ট্রাম্প ক্ষমতায় আসার পর অনেকে ভেবেছিলেন বাংলাদেশের ক্ষেত্রে তাদের ফরেন পলিসি পরিবর্তন হবে। আমরা নিজেরাও ভেবেছিলাম, অনেক সময় বলেছি, বাট আলটিমেটলি কোনো ফরেন পলিসির মধ্যে কোনো প্রকার পরিবর্তন আসে নাই। বাইডেন প্রশাসন বাংলাদেশের ক্ষেত্রে তাদের যেটা করে গেছেন, পরবর্তীতে ট্রাম্প প্রশাসন আসার পরেও কিন্তু সেই একই কাজ এখন অবধি করে যাচ্ছে। দেশটাকে একটা যুদ্ধের দিকে অলরেডি ঠেলে দিয়েছে। তাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বক্তব্য, সবকিছুর পেছনে একটা বিশাল স্বার্থ থাকে, একটা উদ্দেশ্য থাকে, একটা লক্ষ্য থাকে, একটা সুগভীর পরিকল্পনা থাকে, একটা সূক্ষ্ম কুটচাল থাকে। বাংলাদেশ বর্তমানে ভূরাজনীতির একটা কেন্দ্র বিন্দুতে পরিণত হয়ে গেছে। বাংলাদেশ এমন এক ভূরাজনৈতিক অবস্থানে বর্তমানে আছে, যেখানে যেই হাত দেয় বিশ্ব রাজনীতির ভারসাম্য পুরোপুরি অদলবদল হয়ে যায়, পুরোপুরি নড়েচড়ে বসে। এই ছোট্ট একটা দরিদ্র দেশ, কিন্তু এই সুন্দর ছোট্ট দরিদ্র দেশটি আসলে প্রাকৃতিক সম্পদে ঐশ্বর্যশালী, যার উপরে নিয়ন্ত্রণ মানে পুরো বিশ্ব রাজনীতির দিকবদল হয়ে যাওয়া। বাংলাদেশে কি এমন আছে? কিন্তু বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে এইখানে এশিয়ার পুরো রাজনীতিকে বাংলাদেশ দিয়ে নিয়ন্ত্রণ করা যায়, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে চাচ্ছে মনে প্রাণে। বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের পর থেকেই ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে একটা টানপোড়েন শুরু হয়ে গেছে, আপনারা সেটা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন সময়। এর ফলে কিন্তু ভারত ধীরে ধীরে চীন এবং রাশিয়ার যে বলয় সেটাতে ঝুঁকে গেছে। ভারত চীন রাশিয়া বলয়ে প্রবেশ করার যে একটা বিশাল প্রভাব, সেটা ইউরোপের অর্থনীতি এবং প্রশাসনিক ক্ষেত্রেও ব্যাপক আকারে পড়ে গেছে। এই দ্বন্দ্ব এমন একটা পর্যায়ে গেছে বর্তমানে, আমেরিকা মোদিকে হত্যার ষড়যন্ত্র করেছিল, হত্যার ষড়যন্ত্র একটা বিশাল পরিকল্পনা এঁকেছিল। ওয়েস্টিনে যে মার্কিন সেনাবাহিনীর অফিসার নিহত হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন, সিআইএ এজেন্ট। এই ভয়ঙ্কর গোপন মিশন তারা পরিকল্পনা নিয়েছিল বাংলাদেশ থেকে, যেটার দায় কিন্তু একটা সময় ডক্টর ইউনূসকে নিতে হবে। কিন্তু সেই মিশন সফল হয়নি। কেজিবি রাশিয়ার গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা, এই দুইটা মিলে এই মিশনকে পুরোপুরি নৎসাৎ করে দিয়েছে এবং সেই এজেন্ট অপরিচিত আততায়ীর হাতে নিহত হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে নতুন কোল্ড ওয়ার হলো ট্রাম্প বনাম এশিয়া। এশিয়ার সাথে ট্রাম্পের একটা ঠান্ডা যুদ্ধ চলমান রয়েছে, এবং মোদিকে হত্যার এই ঘটনা চীন রাশিয়া ভারতকে আবার নতুন করে একত্রিত করেছে। এটা দ্বিতীয় কোল্ড ওয়ারও বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এশিয়ার দ্বিতীয় কোল্ড ওয়ার বলতে পারি আমরা। এই যে সংঘাত, এই সংঘাতে কিন্তু কেঁপে গেছে পুরো ট্রাম্প প্রশাসন, এমনকি মার্কিন জনগণ পর্যন্ত রাস্তায় নেমে এসেছিল ট্রাম্পের বিরুদ্ধে। আপনারা নিশ্চয়ই দেখেছেন একাধিক সংবাদ মাধ্যমে। এরই মধ্যে চমক দিয়েছে ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন একটা নতুন যুগের অস্ত্র। এটি পারমাণবিক মিসাইল, যা রাডারে পর্যন্ত ধরা পড়ে না এবং কোনো কিছু দিয়ে একে আটকানো যায় না। এটি একই সাথে আকাশে, সমুদ্রের সমান্তরালে এবং পর্বতের ফাঁক বেয়ে একদম সুনিপুণভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এই নতুন প্রজন্মের মিসাইল। এই মিসাইল পরীক্ষার পরদিনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের যে সামরিক নিরাপত্তা চুক্তি ছিল সেটি বাতিল করে দিয়েছেন। খেয়াল আছে? গত কয়েকদিন পূর্বে চুক্তি বাতিল হলো, এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। এই চুক্তি বাতিলের ফলস্বরূপ ভারতের সাথে সম্পর্ক একাধিক ফ্যাসাদের মধ্যে ফেসে গিয়ে ট্রাম্প প্রশাসন আপাতত পিছু হটতে কিন্তু বাধ্য হয়েছে। এই যে ভারত এবং আমেরিকার নতুন সম্পর্ক হয়েছে, যেটা আগে ছিল, এই নতুন সম্পর্ক এটা কি কোনো কৌশল নাকি কোনো ভদ্রতা? আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে অবশ্যই মতামত জানাবেন। ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক 10 বছরের সামরিক ফ্রেমওয়ার্ক চুক্তি হয়েছে। এই ফ্রেমওয়ার্ক চুক্তি 2025 নিয়ে অনেকেই আলোচনা করছেন, বিভিন্ন মন্তব্য করছেন। এটি আসলে নতুন কোনো বিষয় না, এটি পুরনো চুক্তির একটা পুনরাবৃত্তি বলতে পারেন।
দুই থেকে শুরু হয়েছে এই ধরনের চুক্তি। জিএসওএমএ চুক্তি, এলইএমওএ চুক্তি সংক্ষেপে বলতেছি 2016, সিওএম সিএএসএ চুক্তি 2018, বিইসিএ চুক্তি 2020, সবগুলা চুক্তি সামরিক প্রশিক্ষণ এবং সরঞ্জাম বিষয়ক হয়ে থাকে, মানে সরঞ্জাম বিক্রি বিষয়ক হয়ে থাকে। কিন্তু এইবারের যে চুক্তি হয়েছে 2025-এ, এই চুক্তিতে নতুন একটা সংস্করণ আছে, সেটা হলো ভারতকে নিজস্ব যুদ্ধ সরঞ্জাম উৎপাদনে প্রযুক্তিগত সহায়তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ ভারত আরো ব্যাপকভাবে স্বনির্ভর হতে চায়, আরো ব্যাপকভাবে তারা নিজেদেরকে সমৃদ্ধশালী করতে চায় এই অস্ত্রের দিক থেকে বা সামরিক সক্ষমতার দিক থেকে। আর আমেরিকা থাকবে প্রযুক্তি সরবরাহকারী ভূমিকায়, মানে আমেরিকা ভারতকে নতুন নতুন প্রযুক্তি সহায়তা দেবে, সরবরাহ করবে, আর ভারত সেটা নতুন উদ্ভাবন করবে তাদের নিজস্ব ভূখণ্ডে বসে। ব্যাপক আকারে ভাবার কিছু নয় এটা। এতে কি বোঝা যায়? এটা কি কোনো নতুন জোট নাকি রাজনৈতিক মান ভাঙানোর একটা চুক্তি? আপনাদের কি মনে হয়? আমেরিকা বুঝে গেছে এই মুহূর্তে ভারতের সাথে সংঘাতে যাওয়া ঠিক হবে না, কারণ কৌশলগতভাবে ভারত, চীন এবং রাশিয়া একটা ঐক্যবদ্ধ ভূমিকার দিকে আগাচ্ছে। তাই কৌশলগতভাবে আপাতত শান্তি স্থাপন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন জানে তারা এই খেলায় হেরে গেছে। শুধু হারে নাই, তারা কিন্তু গুহারা হেরে গেছে। পুরো বিশ্ব, এমনকি নিজ দেশের মানুষও তাদের বিপক্ষে চলে গেছে। ফলে তারা আপাতত শান্তি ও সমঝোতা চুক্তির মধ্যে একটা মুখোশ লাগিয়ে এই কৌশল বদল করেছে। আর কিছুই না, স্রেফ একটা কৌশল তারা বদলে নিয়েছে এবং তারা সময় নিচ্ছে। সম্ভবত তারা নতুন কোনো পরিকল্পনা করছে, নতুন কোনো ছক আঁকাচ্ছে, যে ছক অনুযায়ী আগামীতে আবারও তারা আগাবে। চীন, রাশিয়া, ভারতের বন্ধুত্বে ভাঙন ধরানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা চালাবে। পাশাপাশি রাশিয়ার নতুন পারমাণবিক সক্ষমতা মোকাবেলা করার জন্য বা বৈশ্বিক যে উত্তেজনা, এই উত্তেজনা ঠান্ডা করার জন্য নিজেদের অবস্থান পুনর্গঠনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আপাতত পিছু হটেছে। এটা নিয়ে এত হৈহুল্লাস করার মতো কোনো কিছু ঘটেনি। এই পরিস্থিতিতে এশিয়ার উত্থান এবং নতুন ভারসাম্য হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। অর্থাৎ এশিয়াতে একটা নতুন উত্থান আমরা দেখতে পারবো। তিনটা দেশ পরাশক্তি যেহেতু এশিয়াতে আছে। নরেন্দ্র মোদীকে হত্যার পরিকল্পনা ফাঁস হবার অর্থ অনেক গভীর, এটাকে খুব সহজভাবে নেওয়া যাবে না। রাশিয়ান গোয়েন্দা সংস্থা কেজিবি এতটাই শক্তিশালী বর্তমানে হয়েছে গত এক দশকে, যেটা মার্কিন সিআইএ কে টেক্কা দেওয়ার মতো সামর্থ্য রাখে এই মুহূর্তে। মোদীকে রক্ষার পর নিঃসন্দেহে রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক আরো বেশি পাকাপোক্ত হয়েছে, যদিও তারা ঐতিহাসিকভাবে অনেক ভালো বন্ধু। এখন যেহেতু তাদের প্রাইম মিনিস্টারকে তারা সেভ করেছে তাদের গোয়েন্দা সংস্থা, সেই ক্ষেত্রে পুতিনের সাথে যে মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা আরো বেগবান হবে, এটাও নিঃসন্দেহে বলা যায়। এই ঘটনার পর ভারত আর কোনোদিনও এক সেকেন্ডের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণরূপে বিশ্বাস করবে না। যত চুক্তি ফুক্তি হোক না কেন, অন্তত পক্ষে ট্রাম্পকে কখনোই বিশ্বাস করবে না। এই বাস্তবতা আপাতত প্রমাণ করছে এশিয়ার জাগরণ শুরু হয়ে গেছে। একটা এশিয়ান ইউনিয়ন এখন সময়ের ব্যাপার, মানে অল্প কিছুদিন অপেক্ষা করেন, হয়তো বা একটা এশিয়ান ইউনিয়ন আমরা দেখতে পাচ্ছি। বিশ্বের ক্ষমতার কেন্দ্র ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্ব দিকে সরে আসছে। আপনারা কি বুঝতে পারছেন? শেষে বলতেই হয়, পালা এখন পালা, বদলের সময় এখন পালা। হয়তোবা আপাতত কিছু সময়ের জন্য দক্ষিণ এশিয়া থেকে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি তল্পিতল্পা গুছিয়ে চলে যাচ্ছে এবং খুব শীঘ্রই এটার প্রভাব আপনারা বাংলাদেশে দেখতে পারবেন। শুধু শুধু তুলসী গ্যাবার্ডের একটা বক্তব্য নিয়ে এত উচ্ছ্বাস প্রকাশ করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। ভালো থাকবেন, ধন্যবাদ।